মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস দশম শ্রেণীর বাংলা বিষয়ের পাবলু নেরুদার লেখা অসুখী একজন কবিতাটি বিশদে আলোচনা। এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে এই কবিতা থেকে আসা যে কোনো প্রশ্ন তোমরা নিজেরাই লিখতে পারবে। প্রথমেই বলি কবিতার উৎস। পাবলু নেরুদার এক্সট্রা ভাগাড়িয়া গ্রন্থের লা দেশদি চাঁদা কবিতাটির নবারুণ ভট্টাচার্য অসুখী একজন নামে অনুবাদ করেন। নবারুণ ভট্টাচার্যের অনুদিত বিদেশি ফুলের রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে। অসুখী একজন কবিতায় যুদ্ধ এর কথা আছে, কিন্তু পাবলু নেরুদার ব্যক্তিগত জীবন ও আদর্শকে মনে রাখলে এ ভাবনা সঙ্গত যে যুদ্ধ এখানে নিছক দুটি রাজশক্তির লড়াই নয়। সমাজ পরিবর্তনে আস্থাশীল কবি বিপ্লবের আদর্শে বিশ্বাস করতেন, তাই তার কবিতায় যুদ্ধ আর বিপ্লব সমার্থক। কবিও বিপ্লবী এবং যোদ্ধা, এভাবেই কবিতার আলোচনা করা হয়েছে। পাবলু নেরুদার লেখা এবং নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতাটি গভীর মানবিকতা ও যুদ্ধের ভয়াবহতার এক অনন্য দলিল। এবার কবিতাটি বিশদে আলোচনা করা যাক। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। আমি তাকে ছেড়ে দিলাম, এই বাক্যটির মধ্যে একটি সিদ্ধান্তের কঠোরতা আছে। সাধারণত মানুষ যখন কাউকে ছেড়ে দেয় তখন একটি সমাপ্তি ঘটে, কিন্তু লেখক এখানে তাকে মুক্ত করে দেওয়ার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন নিজের উদাসীনতাকে। তিনি তাকে বিদায় জানাননি, বরং অবহেলার এক চরম সীমায় ফেলে রেখে চলে গেছেন। দরজার প্রতীকী অর্থ। কবিতায় দরজা হলো মিলন এবং বিরহের মধ্যবর্তী স্থান। দরজায় দাঁড় করিয়ে রাখা মানে হলো তাকে জীবনের অংশও করা হয়নি, আবার জীবন থেকে পুরোপুরি মুছেও ফেলা হয়নি। এটি এক ধরনের অনিশ্চিত গন্তব্য। আমি চলে গেলাম দূর দূরে। যাকে দরজায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল তার প্রতি এক ধরনের দায়িত্ব বা মায়া কাজ করার কথা ছিল, কিন্তু চলে গেলাম শব্দবন্ধটির নির্দেশ করে যে বক্তা সেই মায়ার বাঁধন ছিঁড়ে ফেলেছেন। এখানে এক ধরনের নিস্পৃহতা বা উদাসীনতা কাজ করেছে, যেন অন্য প্রান্তের মানুষটির অপেক্ষার আর কোনো মূল্য বক্তার কাছে অবশিষ্ট নেই। দূর দূরে শব্দটির পুনরাবৃত্তি এবং মাঝে ডট ডট ব্যবহারের একটি বিশেষ তাৎপর্য আছে। এটি দূরত্বের অসীমতা বোঝায়, এটি সময়ের ব্যবধানকে নির্দেশ করে, এটি হৃদয়ের এমন এক প্রান্তকে বোঝায় যেখানে পুরনো স্মৃতির পৌঁছানো অসম্ভব। সে জানত না আমি আর কখনো ফিরে আসব না। সম্পর্কের এই বিদায়টি দ্বিপাক্ষিক ছিল না। বক্তা নিজের মনে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর ফিরবেন না, কিন্তু অন্য প্রান্তের মানুষটিকে সেটি জানতে দেওয়া হয়নি। এই অজান্তেই রাখা প্রতীক্ষাকে আরও নিষ্ঠুর করে তোলে, কারণ সে জানে কেউ আসবে না। সে হয়তো শোক করে নিজেকে মানিয়ে নেয়, কিন্তু যে ফেরার আশা রাখে তার মুক্তি ঘটে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। দেখো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এই চিত্রকল্পগুলো দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে পৃথিবী তার নিজের গতিতে চলছে। কুকুর বা নান এরা জীবনের অতি সাধারণ এবং প্রাত্যহিক দৃশ্য। আপনি কাউকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেছেন, কিন্তু তাতে জগতের কিছু যায় আসে না। প্রকৃতি বা সমাজ কারো ব্যক্তিগত বিরহে থমকে দাঁড়ায় না। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এই বাক্যটি সময়ের এক বিশাল ব্যবধানকে নির্দেশ করে। সপ্তাহ থেকে বছরে উন্নীত হওয়া মানে অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়া। এখানে সময় কেবল একটি সংখ্যা নয়, বরং এটি অপেক্ষারত মানুষটির একাকিত্ব এবং বক্তার ফিরে না আসার নিশ্চয়তাকে আরও ঘনীভূত করে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। ঘাস জন্মালো রাস্তায়,
একটি সচল ও জনবহুল রাস্তায় কখনো ঘাস জন্মায় না। ঘাস তখনই জন্মায় যখন সেই পথটি পরিত্যক্ত হয়। এর অর্থ হলো যে পথে বক্তা ফিরে আসার কথা ছিল সেই পথ দিয়ে আর কেউ হাঁটে না। এটি দীর্ঘ সময়ের ব্যবধানকে বোঝায়। একটি সপ্তাহ বা বছর নয়, বরং যুগান্তকারী সময়। এটি অপেক্ষারত মানুষটির একাকিত্বের চূড়ান্ত রূপ। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। দেখো, নেমে এলো তার মাথার ওপর মানে এই অংশটি চরম নিষ্ঠুরতার পরিচয় দেয়। পাথর যখন মাথার ওপর পড়ে তখন তা মানুষকে পিষ্ট করে ফেলে। এখানে বছরগুলো কেবল অতিক্রান্ত হয়নি, বরং অপেক্ষারত সেই নারীটির সত্তাকে, তার যৌবনকে এবং তার আশাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এটি মানসিক যন্ত্রণার এক চরম বহিঃপ্রকাশ। একটার পর একটা এবং পরপর এই শব্দগুলো সময়ের একঘেয়েমিকে নির্দেশ করে। যখন জীবনে আনন্দ থাকে না তখন প্রতিটি দিন বা বছর আলাদা কোনো বৈশিষ্ট্য বহন করে না। তারা কেবল একের পর এক যান্ত্রিকভাবে ধেয়ে আসে আঘাত করার জন্য। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। দেখো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এই রূপকটি যুদ্ধের ভয়াবহতাকে চরমভাবে প্রকাশ করে। আগ্নেয়গিরি যেমন সব কিছু পুড়িয়ে ছারখার করে দেয়, যুদ্ধও তেমনি লাভার মতো রক্তস্রোত নিয়ে আসে। এটি কেবল লড়াই নয়, বরং এক অনিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ। শিশু আর বাড়িরা খুন হলো। এখানে কবি অত্যন্ত সচেতনভাবে শিশু এবং বাড়ির কথা বলেছেন। শিশুরা হচ্ছে নিষ্পাপ ভবিষ্যতের প্রতীক, আর বাড়ি আশ্রয় এবং স্মৃতির প্রতীক। যুদ্ধ যখন এই দুটিকে খুন করে তখন বুঝতে হবে সেটি কেবল প্রাণ নিচ্ছে না, বরং মানুষের ভবিষ্যৎ এবং মাথা গোঁজার শেষ অংশটুকুও কেড়ে নিচ্ছে। বাড়ি খুন হওয়া কথাটি এক গভীর বিষাদ তৈরি করে, যেন ইট পাথরের দেয়ালগুলো মানুষের মতো যন্ত্রণায় প্রাণ হারায়। সেই মেয়েটির মৃত্যু হলো না, এই বাক্যটি কবিতার সবচেয়ে রহস্যময় এবং বেদনাকাতর অংশ। যেখানে শিশু আর অটল বাড়িগুলো ধ্বংস হয়ে গেল, সেখানে মেয়েটি বেঁচে রইল কেন? এর কয়েকটি অর্থ হতে পারে। মেয়েটি বেঁচে রইল কারণ তার অপেক্ষার অবসান হয়নি। মৃত্যু তাকে মুক্তি দিলে হয়তো সে শান্তি পেত, কিন্তু তাকে বেঁচে থাকতে হলো সেই অনন্ত যন্ত্রণাকে বয়ে নেওয়ার জন্য। সে হলো সেই আশা ভালোবাসার প্রতীক, যা যুদ্ধ বা রক্তপাত কোনো কিছুই দিয়ে মুছে ফেলা সম্ভব নয়। যখন চারপাশ ধ্বংস হয়ে যায় তখন একা বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। তাকে বেঁচে থাকতে হলো এই ধ্বংসস্তূপের মাঝে, একা দাঁড়িয়ে থাকার অভিশাপ নিয়ে। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সমস্ত সমতল ধরে গেল আগুন। এই অগ্নিকাণ্ড কেবল আক্ষরিক যুদ্ধ নয়, এটি একটি স্থিতিশীল সভ্যতার পুড়ে ছারখার হয়ে যাওয়া। সমতল ভূমি সাধারণত উর্বরতা এবং জীবনের প্রতীক। সেখানে আগুন লাগা মানে হলো জীবনের সমস্ত স্বাভাবিক উৎস বন্ধ হয়ে যাওয়া। শান্ত হলুদ দেবতারা, এখানে হলুদ এবং শান্ত শব্দ দুটি প্রাচীনত্ব, পবিত্রতা এবং ত্যাগের প্রতীক। হাজার বছর ধরে যে দেবতারা মন্দিরে ধ্যানে মগ্ন ছিলেন, তারা ছিলেন মানুষের শেষ ভরসার স্থল। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। যখন যুদ্ধ আসে তখন তা পবিত্রতা বা দেবত্বকে রেহাই দেয় না। মানুষের তৈরি করা বিশ্বাস এবং উপাসনা গৃহ যখন ভেঙে পড়ে তখন মানুষের আধ্যাত্মিক মেরুদণ্ডও ভেঙে যায়। এটি মূলত পুরনো মূল্যবোধের পতন। এই দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিলেন, অর্থাৎ এটি কোনো সাময়িক ক্ষতি নয়, এটি একটি সুদীর্ঘ ইতিহাসের বিনাশ। শতাব্দী প্রাচীন সভ্যতা যখন যুদ্ধের কবলে পড়ে তখন তার শিল্প, সংস্কৃতি এবং ধর্ম সবই ধূলিসাৎ হয়ে যায়। তারা আর স্বপ্ন দেখতে পারল না। এটি এই স্তবকের সবচেয়ে মর্মস্পর্শী বাক্য। দেবতারা যখন স্বপ্ন দেখেন তখন ভক্তরা বা মানুষরা শান্তির আশা করে, কিন্তু দেবতারা যখন টুকরো টুকরো হয়ে যান তখন সেই অলৌকিক আশার আলোটিও নিভে যায়।
এর অর্থ হলো যুদ্ধ এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে আগামী দিনের কোনো সুন্দর স্বপ্ন দেখার মতো মানসিক শক্তি বা পরিবেশ আর অবশিষ্ট নেই। যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। দেখো, ঝুলন্ত বিছানা বা হ্যামক হলো পরম নিশ্চিন্ততা এবং বিশ্রামের প্রতীক, যেখানে মানুষ স্বপ্ন দেখে নিশ্চিন্তে ঘুমায়। এই বিছানাটি নির্দেশ করে কবির ফেলে আসা সেই সুন্দর দিনগুলোকে, যখন যুদ্ধ তার দরজায় কড়া নাড়েনি। এটি একটি শান্তিময় অতীতের দলিল। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, এই চিত্রকল্পটি অত্যন্ত নান্দনিক। গোলাপি গাছ কমলতা ও সৌন্দর্যের প্রতীক। করতলের মতো পাতা যেন প্রকৃতি তার হাত বাড়িয়ে কবিকে আড়াল করে রাখত, সুরক্ষা দিত। কিন্তু যুদ্ধে এসে এই সজীব ও সুন্দর প্রকৃতিকে শ্মশানে পরিণত করেছে। চিমনি, প্রাচীন জলতরঙ্গ। চিমনি হলো একটি সচল ও জীবন্ত গৃহের চিহ্ন, যেখানে উনুনে রান্না হয়, উষ্ণতা থাকে। আর প্রাচীন জলতরঙ্গ ঘরোয়া, অভিজাত্য বা ঐতিহ্যের ইঙ্গিত দেয়। এই শব্দগুলো দিয়ে কবি একটি গোছানো শিল্পময় সংসারের ছবি ফুটিয়ে তুলেছেন। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যুদ্ধের আগুন কোনো বাছবিচার করে না। চূর্ণ হওয়া মানে কাঠামোগত ধ্বংস, অর্থাৎ ইট পাথর বা স্মৃতি জ্বলে যাওয়া, অস্তিত্বের সম্পূর্ণ বিলুপ্তি। কবির ব্যক্তিগত জগৎ, তার স্মৃতি, তার প্রিয় গাছ আর শান্তির বিছানা সবই এখন ছাই হয়ে গেছে। এটি কেবল ঘরের ধ্বংস নয়, এটি একটি মানুষের আত্মার এক অংশের মৃত্যু। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দমড়ানো লোহা, মৃত্যু পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। শহর মানেই ছিল কোলাহল, জীবন এবং স্বপ্ন। কিন্তু যুদ্ধের আগুন সেই প্রাণস্পন্দনকে পুড়িয়ে কেবল কালো কাঠকয়লায় পরিণত করেছে। এটি সভ্যতার চরম পরাজয় এবং ধ্বংসের এক নিথর ছবি। দমড়ানো লোহা, মৃত্যু পাথরের মূর্তির বীভৎস মাথা। এখানে ধ্বংসের দুটি রূপ দেখা যায়। দমড়ানো লোহা, আধুনিক বিজ্ঞানের দম্ভ বা কলকারখানার চূর্ণ বিচন্ন দশা। মূর্ত পাথরের মূর্তি, শিল্প, সংস্কৃতি এবং ইতিহাসের বীভৎস অঙ্গহানি। মূর্তির মাথা যখন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে, তখন তা কেবল পাথরের টুকরো নয়, এবং এটি জাতির বিবেক ও সৌন্দর্যের অপমৃত্যু হিসেবে ধরে দেয়। মৃত্যু পাথরের মূর্তি, শিল্প, সংস্কৃতি এবং ইতিহাসের বীভৎস অঙ্গহানি। মূর্তির মাথা যখন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে, তখন তা কেবল পাথরের টুকরো নয়, বরং একটি জাতির বিবেক ও সৌন্দর্যের অপমৃত্যু হিসেবে ধরা দেয়। রক্তের একটা কালো দাগ। তাজা রক্ত লাল হয়, কিন্তু সময়ের সাথে তা শুকিয়ে কালো হয়ে যায়। এই কালো দাগটি নির্দেশ করে যে এখানে দীর্ঘস্থায়ী এবং হত্যাযজ্ঞ চলছে। এই রক্তপাত এখন ইতিহাসের এক স্থায়ী কলঙ্ক বা স্মৃতি হয়ে বিঁধে আছে। এটি আর মোছার নয়, এটি সেই ধ্বংসস্তূপের গায়ে এক চিরস্থায়ী যন্ত্রণার চিহ্ন। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। পুরো কবিতার সবচেয়ে শক্তিশালী এবং আবেগঘন মোড় এখানেই। যে যুদ্ধে আস্ত একটা শহর ছাই হয়ে গেল, লোহার কাঠামো দুমড়ে গেল, দেবতারা টুকরো টুকরো হয়ে গেল, সেই সর্বগ্রাসী মরণযোগ্য মেয়েটিকে মারতে পারল না। কেন সে মরল না? কারণ তার ভালোবাসা এবং অপেক্ষা কোনো জাগতিক বস্তু নয়, এটি একটি আত্মিক শক্তি। চারপাশে সব মৃত্যু, মৃত্যু পাথরের মূর্তি, মৃত শহর, কিন্তু মেয়েটি জীবিত। এটি প্রমাণ করে যে মানুষের আবেগ এবং প্রতীক্ষা যুদ্ধের কামানের গোলার চেয়েও অনেক বেশি শক্তিশালী।